প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা বা ডিপার্টমেন্টাল প্রসিডিং এর পদ্ধতি। এটি আলোচনা করতে আমাদেরকে মুখ্য দুটি বিষয় আলোচনা করতে হবে, সেটা হলো সরকারি কর্মচারী আইন 2018 এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018। আজকে আমরা আলোচনা করলে জানতে পারবো যে কিভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকারি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, কে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপযুক্ত ব্যক্তি, এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই আলোচনা শুরু পূর্বে আমরা প্রথমে আলোচনা করে নিতে হবে ন্যাচারাল জাস্টিস বা প্রাকৃতিক ন্যায় বিচার কি। প্রাকৃতিক ন্যায় বিচার আইনে নেই, কিন্তু বাস্তবে আছে। প্রাকৃতিক ন্যায় বিচার বা ন্যাচারাল জাস্টিসের অনেকগুলো নীতি আছে, তার মধ্যে আমরা মূলত দুইটি বিষয় আলোচনা করব, সেটা হলো অডিও অল্টারাম পার্টেম বা নো ম্যান শুড বি কন্ডেম আনহার্ড, অর্থাৎ অভিযুক্তকে না শুনে সাজা দেওয়া যাবে না। নেক্সট হলো নেমো ডিবেট এজি জুডেক্স ইন প্রপারিয়া কজা, অর্থাৎ যে ব্যক্তির স্বার্থ জড়িত আছে তিনি বিচার প্রক্রিয়ায় জড়িত থাকতে পারবেন না। কোনো ব্যক্তিকে যদি আমরা অভিযুক্ত করি, সেক্ষেত্রে আমাদেরকে তাকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ দিতে হবে সেলফ ডিফেন্সে। সে যদি আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না পায়, সেক্ষেত্রে সে সেই প্রসিডিং থেকে অব্যাহতি পাওয়ার তার একটা গ্রাউন্ড তৈরি হয়ে যায়। আর হলো যে ব্যক্তির স্বার্থ জড়িত আছে কোনো পোস্টিংয়ে, সে কিন্তু সেই পোস্টিংয়ে অংশগ্রহণ করতে পারে না। যেমন পার্সোনাল বায়াস, কোনো ব্যক্তির সাথে যদি আমার পার্সোনাল বায়াস থাকে, অর্থাৎ পার্সোনাল শত্রুতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি সেই প্রসিডিং এ অংশগ্রহণ করতে পারবো না। পিকুনিয়ারি বায়াস, কোনো ব্যক্তির সাথে যদি আমাদের আর্থিক সম্পর্ক জড়িত থাকে, তার সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন আছে, তার সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্ট প্রসিডিং হলে সেক্ষেত্রে আমি জড়িত থাকতে পারবো না। সাবজেক্ট ম্যাটার বায়াস, অর্থাৎ কোনো ব্যক্তির সঙ্গে যদি আমার সাবজেক্ট ম্যাটার বায়াস জড়িত থাকে, ধরি যে কোনো ব্যক্তি যদি চাকরি থেকে রিমুভ হয়ে যায়, সেক্ষেত্রে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা বা আমার প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু সাবজেক্ট ম্যাটার বায়াসের মধ্যে পড়ে যাই এবং আমি সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারবো না। আরেকটা হলো ডিপার্টমেন্টাল বায়াস, অর্থাৎ সেক্ষেত্রে যদি ডিপার্টমেন্ট বায়াসটা ধরা হয় যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টাল বায়াস আছে কিনা, বা তার মধ্যে একই ডিপার্টমেন্টে থাকার কারণে কোনো সুযোগ সুবিধা তার দিবে কিনা, সেই বিষয়টাই দেখা হয়, সেটা তখন এটাকে ধরা হয় ডিপার্টমেন্টাল বায়াস। এটা একটা নীতি ফলো করা হয় ডিপার্টমেন্টাল বায়াস কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রসিডিং নেওয়ার ক্ষেত্রে। কারা বিভাগীয় কার্যধারা শুরু করতে পারবে, সেটা আছে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2 এর গতে। নিয়োগকারী কর্তৃপক্ষ বা নিয়োগকারী কর্তৃপক্ষের ক্ষমতা প্রয়োগের জন্য নিয়োজিত বা মনোনীত কর্মকর্তা, তিনি ডিপার্টমেন্টাল প্রসিডিং বা বিভাগীয় কার্যধারা শুরু করতে পারবে। নিয়োগকারী কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাও তিনি ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করতে পারবেন। এবং জেনারেল কলোজিয়াস অ্যাক্ট 1897 এর 16 ধারায় বলা আছে যে যে নিয়োগ দিবে সেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ, এ, সে সে সাসপেন্ড করতে পারবে বা তার বরখাস্ত করার ক্ষমতাও আছে, অর্থাৎ যে নিয়োগ দেয় সে সাসপেন্ডও করতে পারে, তার বরখাস্ত করার ক্ষমতাও আছে। যদি কোথাও আমরা বুঝতে না পারি যে এই ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কে গ্রহণ করবে, সেটা আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই, সেক্ষেত্রে জেনারেল ক্লজেস অ্যাক্ট এর 16 ধারা অনুসারে তার নিয়োগকারী কর্তৃপক্ষই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটা সব যদি সেক্ষেত্রে স্পষ্ট না থাকলে এই বিধানটি প্রয়োগ করতে হবে। ডিপার্টমেন্টাল প্রসিডিং এর ক্ষেত্রে আমাদের আলোচনার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দণ্ডের বিষয়টা কি। দণ্ড হলো দুই প্রকার, একটা লঘুদণ্ড আর গুরুদণ্ড। লঘুদণ্ড আছে 4টি: তিরস্কার, পদোন্নতি বা বেতন স্থগিত, ক্ষতিপূরণ আদায়। কিভাবে ক্ষতিপূরণ আদায় করতে হবে সেটা সরকারি কর্মচারী আইন 2018 এর 33 ধারায় আছে। আর নিম্নতর ধাপে অবনমিতকরণ। আর গুরুদণ্ড আছে নিম্ন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অপসারণ বা অন্য চাকরিতে যিনি যোগ্য হবেন না, যখন যে ব্যক্তি যদি চাকরি থেকে অপসারণ হবেন। আর বরখাস্ত, অর্থাৎ অন্য চাকরিতে অন্য চাকরিতে যোগ্য হবেন না। আমি এটা ভুল বলেছি, অপসারণ অর্থাৎ কোনো কোনো ব্যক্তি যদি চাকরি থেকে অপসারণ করা হয়, সেক্ষেত্রে তিনি অন্য কোনো সরকারি চাকরিতে যোগ্য হইবেন, কিন্তু বরখাস্ত করা হলে অন্য কোনো সরকারি চাকরিতে যোগ্য হবেন না। আর একটি সূক্ষ্ম পার্থক্য আছে নিম্নতম গ্রেডে আর নিম্ন ধাপে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি যে গ্রেডে আছে তার থেকে নিম্ন গ্রেডে যদি নামে দেওয়া হয়, সেক্ষেত্রে হবে সেটি গুরুদণ্ড। আর যদি যে ধাপে আছে, অর্থাৎ প্রতি বছর যে ইনক্রিমেন্ট হয়, সে তাকে যদি তার থেকে নিম্ন ধাপে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে সেটা হবে লঘুদণ্ড।
এটা যদি লক্ষ্য রাখতে হবে যে গুরুদণ্ড কিন্তু শুধুমাত্র নিয়োগকারী কর্তৃপক্ষ দিতে পারবে, আর কেউ গুরুদণ্ড দিতে পারবে না। সেটা আছে সরকারি কর্মচারী বিধিমালা 4-5-এ। দণ্ডের ভিত্তি কি কি? সেটা হলো অদক্ষতা, অসদাচরণ, পলায়ন, দুর্নীতি, নাশকতা। এই কয়েকটা কারণে আমাদের কোনো ব্যক্তিকে দণ্ড দিতে পারবো। অদক্ষতা বলা আছে দুই রকম, সেটা হলো সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 এর বিধি 3-এ বর্ণিত অদক্ষতা, আর হলো অন্য অদক্ষতা। বিধি 3-এ বর্ণিত অদক্ষতার ক্ষেত্রে আমরা শারীরিক ও মানসিক অসমর্থতা, বিভাগীয় পরীক্ষা অংশগ্রহণ না করা, তদন্ত প্রতিবেদন দাখিল না করা ইত্যাদি হলো বিধি 3-এ বর্ণিত অদক্ষতা। এক্ষেত্রে আমরা তাকে তিরস্কার বা বরখাস্ত ব্যতীত যে কোনো শাস্তি দিতে পারি। অন্য অদক্ষতা থাকলে তাকে বরখাস্ত ব্যতীত যে কোনো দণ্ড দেওয়া যায়। অসদাচরণ করলে কোনো ব্যক্তি যদি অসাধারণ অবিচারে অভিযুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে যে কোনো দণ্ড দেওয়া যায়। কোনো ব্যক্তি চাকরি থেকে যদি পলায়ন করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 60 দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকে, বা কোনো ব্যক্তি যদি বিদেশে গমন করে বিনা অনুমতিতে এবং 30 দিন বিদেশে অবস্থান করে, বা অনুমতি নিয়ে বিদেশে গমন করে 60 দিন বিদেশে অবস্থান করে, সেক্ষেত্রে তাকে পলায়ন বা ডিজার্শনের অভিযোগে অভিযুক্ত করা যায়। কোনো ব্যক্তি যদি পলায়ন করে তাহলে তাকে তিরস্কার ব্যতীত যে কোনো দণ্ড দেওয়া যায়। কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে তাহলে তাকে যে কোনো দণ্ড দেওয়া যাবে। আবার যদি পুনরাবৃত্তি করে তাহলে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ ব্যতীত যে কোনো দণ্ড দেওয়া যায়। এবং কোনো ব্যক্তি যদি নাশকতা করে তাহলে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ ব্যতীত যে কোনো দণ্ড দেওয়া যায়। কোন অপরাধের ক্ষেত্রে কোন ধরনের শাস্তি দেওয়া যাবে সেটা আমাদেরকে আইনে দেখে নিতে হবে, দেখে তবে সেই পরিমাণ সাজা দিতে হবে। আমরা এখন আলোচনা করব গুরুদণ্ড আরোপের পদ্ধতি। এটা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 বিধির সাথে আছে। আমরা আজকে শুধুমাত্র গুরুদণ্ড আরোপের পদ্ধতি আলোচনা করব। কেননা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যে আমরা গুরুদণ্ড কিভাবে আরোপ করতে হবে সেই পদ্ধতি যদি আমরা জেনে নিই, সেক্ষেত্রে আমরা তাকে লঘুদণ্ড দিতে পারবো। কিন্তু কিন্তু কোনো ব্যক্তিকে যদি আমরা লঘুদণ্ড আরোপের প্রসিডিং স্টার্ট করি, সেক্ষেত্রে আমরা তাকে গুরুদণ্ড দিতে পারবো না। সেক্ষেত্রে শুধুমাত্র গুরুদণ্ড আলোচনা করলে আমরা দুটোই যেহেতু দিতে পারছি, সেখানে আমরা একটা আলোচনা করবো আজকে, এবং এটা করলেই আমরা জানলে গেলেই আমরা দুটোই কাজ করতে পারবো একসাথে। গুরুদণ্ড আরোপের ক্ষেত্রে আমাদের প্রথমে অভিযোগনামা গঠন করতে হবে। অভিযোগনামাতে কি কি থাকবে সেটা আছে। অভিযোগনামায় থাকবে হলো অভিযোগের বিবরণ, প্রস্তাবিত দণ্ড, 10 কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, দণ্ডাদেশ আরোপ হইবে না কেন তার কারণ দর্শানো, এবং ব্যক্তিগত শুনানি চান কিনা। এই কয়েকটা জিনিস আমাদেরকে অভিযোগনামায় থাকতে হবে, এবং সেই অভিযোগনামাটি আমাকে অভিযুক্তের বরাবরে পাঠাতে হবে। এই 5টি বিষয় যদি কোনো একটি বিষয় বাদ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অভিযোগনামাটি ফল্টি হয়ে যাবে। এরপরে আমাদের আসবে পরবর্তী স্টেপ। সেক্ষেত্রে সেই অভিযুক্ত ব্যক্তি আমাদের কাছে সময় চাইলে আমরা 10 কার্যদিবস পর্যন্ত সময় বাড়াতে পারি। নেক্সট হলো যদি কোনো সেই ব্যক্তি যদি কারণ দর্শায় এবং ব্যক্তিগত শুনানি চায়, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। সেক্ষেত্রে সে ব্যক্তি যদি কারণ দর্শানোর অভিযোগ স্বীকার করে, সেক্ষেত্রে আমরা লঘুদণ্ড দিয়ে দিতে পারি, অথবা একটা তদন্ত বোর্ড গঠন করতে পারি। আর যদি কোনো ব্যক্তি কারণ দর্শায় এবং সে তার অভিযোগ অস্বীকার করে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কার্যধারাটি নিষ্পত্তি করে ফেলতে পারি, অথবা অভিযোগটি প্রমাণিত হয় তাহলেও তাকে লঘুদণ্ডের বেশি যদি সাজা দেওয়া হবে না বলে আমাদের মনে হলে, সেক্ষেত্রে তাকে ব্যক্তিগত শুনানির সুযোগ দিয়ে লঘুদণ্ড দিতে পারি, অথবা তদন্ত বোর্ড গঠন করতে পারি। আর কোনো ব্যক্তি যদি কারণ না দর্শায় সে যদি কোনো আমাদের রিপ্লাই না দেয়, সেক্ষেত্রে আমরা সরাসরি তদন্ত বোর্ড গঠন করে ফেলতে পারি। তদন্ত বোর্ড গঠন করার পর তদন্ত বোর্ড গঠিত হবে কিভাবে, সেটা হলো আইনে বলা আছে 1 সদস্য বিশিষ্ট এবং 3 সদস্য বিশিষ্ট। 1 সদস্য বিশিষ্ট তদন্তের ক্ষেত্রে যে ব্যক্তি তদন্ত বোর্ডের সদস্য হবে তাকে অবশ্যই যে ব্যক্তি অভিযুক্ত তার থেকে সিনিয়র হতে হবে, এবং 3 সদস্য বিশিষ্ট কমিটি হলে যে কোনো ব্যক্তি তদন্ত বোর্ডের সদস্য হতে পারবে। এখন তদন্ত বোর্ডের ক্ষেত্রে আমাদের তদন্ত কমিটি 7 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে, এবং তদন্ত প্রতিবেদন দাখিলের পরে আমরা যদি দণ্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলে কোন গুরুদণ্ড প্রদান করা হবে হবে না, সেটা আমাদেরকে অভিযুক্তের কাছে 7 কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর তাকে সুযোগ দিয়ে পরবর্তীতে তাকে গুরুদণ্ড প্রদান করতে হবে, এবং অভিযুক্তকে অবহিত করতে হবে। এবং
যে এর গুরুত্বপূর্ণ প্রধান আগে যদি কমিশনের নিকট যদি আমাদের পরামর্শ নেওয়ার যদি যদি আমাদের থাকে যে সেখানে বিধান, সেক্ষেত্রে পরামর্শ নিতে হবে। আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো 16 ADC 492 বোধে বলা আছে যে তদন্ত প্রতিবেদনের যে রিপোর্ট সেটাও কিন্তু আমাদেরকে প্রতিপক্ষের কাছে সাপ্লাই করতে হবে। শুধুমাত্র যদি প্রতিপক্ষ যদি এটা প্রমাণ করতে পারে যে সে তদন্ত প্রতিবেদনের রিপোর্ট না পাওয়ার কারণে সে ডিফেন্স নিতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে পুরো প্রসিডিংটি ভিসিয়েট বা নষ্ট হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। সেটা আছে 16 ADC অ্যাপিলেট ডিভিশনারি রায় আছে 492-তে। এটা একটা ন্যাচারাল জাস্টিসের আদালত বলছে যে এই প্রসেস তাকে যেহেতু তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেওয়া হয়নি অভিযুক্তকে, অভিযুক্ত ডিফেন্স নিতে পারেনি, সেখানে তাকে ন্যাচারাল জাস্টিস হয়নি, এই কারণে তার আদালত তাকে খালাস দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে ন্যাচারাল জাস্টিসের নীতিগুলো সঠিকভাবে ফলো করেই সমস্ত প্রসিডিং করতে হবে। আর একটা বিষয় আছে, ফৌজদারি অপরাধের সাজা প্রাপ্তিও কিন্তু বিভাগীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে একটা কারণ। ফৌজদারি অপরাধের সাজা প্রাপ্তির ক্ষেত্রে যদি সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়, তাহলে ধারা 41 আছে, আইনের ধারা 41 আছে যে চার্জশিটের পূর্বে গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি লাগবে, তাছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তার করা যাবে না। অন্যান্য ক্ষেত্রে যদি হয় যে কোনো ব্যক্তি যদি সরকারি দায়িত্ব পালন ছাড়া অন্য কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিযুক্ত হয়, সেক্ষেত্রে বিভাগীয় মামলা রিজু করা যাবে। জেনারেল প্রজেক্ট 1897 এর 26 বা ফৌজদারি কার্যবিধি 403 দ্বারা বার হবে না, অর্থাৎ ডাবল জিওপার্ডি হিসাবে গণ্য হবে না। এই অর্থাৎ বলা হচ্ছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যদি ধরেন যে মাদকদ্রব্য সহ কোনো অসরকারি কর্মচারী গ্রেপ্তার হয়ে গেল, সেক্ষেত্রে তাকে একসাথে ডিপার্টমেন্টাল প্রসিডিংও নেওয়া যাবে এবং একসাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নেওয়া যাবে, এবং বিভাগীয় মামলাটা সব ফৌজদারি মামলা নিষ্পত্তি হওয়ার আগে নিষ্পত্তি করে ফেলা যাবে। এটা বিধি 25-এ আসে যে সরকারি কর্মচারী ফৌজদারি মামলা চললেও বিভাগীয় মামলা নিষ্পত্তিতে বাধা নেই, এবং একসাথে একই অপরাধের কারণে একটা ব্যক্তিকে ডাবল সাজা দেওয়া যাবে, এবং সেটা ফৌজদারি কার্যবিধি 403-এর বার হবে না বা জেনারেল কোড অ্যাক্টের 26 ধারা অনুসারে বার হবে না। অন্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়ন্ত্রণী কর্তৃপক্ষ অবহিত করতে হবে, এবং পূর্বে হলো বিচারাধীন ব্যক্তিকে প্রতিরক্ষা বাহিনীর সদস্য হলে ফৌজদারি কার্যবিধি 539 অনুসারে নিয়ন্ত্রণী কর্তৃপক্ষকে জানানোর বিধান ছিল। এখন সরকারি কর্মচারী হলে আদালতকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবশ্যই জানাতে হবে যে অমুক সরকারি কর্মচারী ডিপার্টমেন্টাল প্রসিডিং তার বিরুদ্ধে সে অপরাধ, তার বিরুদ্ধে বিচার চলছে বা তার বিরুদ্ধে সাজা দেওয়ার বিচার চলছে, এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। 1 বছরের যদি অধিক সাজা বা যদি কোনো ব্যক্তির সাজা বা মৃত্যুদণ্ড হয়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা যাবে, এবং 1 বছরের যদি কম সাজা হয় কোনো ব্যক্তির কোনো ফৌজদারি অপরাধে, সেক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টের মামলা রিজু করার প্রয়োজন নেই। এটা ধারা আছে 42(4)-এ আছে, এবং তাকে তিরস্কার, বেতন বৃদ্ধি বা পদোন্নতি স্থগিতকরণ, নিম্ন পদ বা নিম্ন বেতন স্কেলে অবনতিকরণ বা ক্ষতিপূরণ আদায়, এই যে কোনো তার যে কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় মামলা রুজু না করেই নেওয়া যাবে, এবং কারণ দর্শানো হতেও আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সাজা হয়ে যায় 1 বছরের কম, সেক্ষেত্রে কারণ দর্শানো ছাড়াই তাকে এই সমস্ত সাজা দেওয়া যাবে, এবং কারণ লিপিবদ্ধ করতে হবে যে কারণ দর্শানোর সুযোগ প্রদান করা যুক্তিসঙ্গত নয়। এটা এই উল্লেখ করে যে তার বিরুদ্ধে কারণ দর্শানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, এটা উল্লেখ করে তাকে সাজা দেওয়া যাবে। এটা বিধি নয় আছে। কর্মচারী বিধিমালা শৃঙ্খলা আপিল 2018 বিধি 9-তে। এখন নোটিশ কিভাবে জারি করতে হবে সেটা আছে আইনে। নোটিশ জারির ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি 5 এর বিধি 1 থেকে 30-এ আছে কিভাবে নোটিশ জারি করতে হয়। নোটিশ জারির ক্ষেত্রে আমাদের স্থায়ী বর্তমান ঠিকানায় পিয়ন মারফত নোটিশ জারি করা যাবে, বা স্থায়ী বা বর্তমান ঠিকানায় ডাকযোগে এডি প্রেরণকরণ, ডাকযোগে বা রেজিস্টার্ড ডাকযোগে এডি সহ চিঠি প্রেরণ করে নোটিশ জারি করা যাবে। স্থায়ী বা বর্তমান ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে নোটিশ জারি করা যায়, এবং স্থায়ী বা বর্তমান ঠিকানায় লটকিয়ে তার বাসায় বা প্রকাশ্য স্থানে লটকিয়ে নোটিশ জারি করা যায়। আমাদের নোটিশ জারির বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। সে যে কোনো সময় ডিফেন্স দিতে পারে যে সে নোটিশ পায়নি, বা সে তার বিভাগীয় কাজে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বিষয়ে কোনো নোটিশ পায়নি। সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে একটি বা সবগুলো আমাদেরকে সঠিকভাবে ফলো করে তারপরে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং আমাদেরকে গ্রহণ করতে হবে। শারীরিক বা মানসিক অসামর্থ্যের ক্ষেত্রে মেডিকেল বোর্ড বা সিভিল সার্জন দ্বারা পরীক্ষা করতে হবে, এটা আছে বিধি 10-এ। বিভাগীয় কার্যধারার ক্ষেত্রে ধারা 39 অনুসারে সাময়িক বরখাস্ত করা যাবে। ইচ্ছা করলে তাকে কোনো ব্যক্তি যদি বিভাগীয় মামলা থাকে থাকলে তাকে ধারা 39 অনুসারে আমরা সাময়িক বরখাস্ত করতে পারবো।
আর সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019 অনুসারে কোন 2019 এর আমরা আজকে আলোচনা করি নাই, সেটা হলো যে 19 যদি কোনো ব্যক্তি আছে, যদি কোনো ব্যক্তি বিনা অনুমোদিত অনুপস্থিত থাকে, বিনা অনুমোদিত অফিস ত্যাগ করে বিলম্বে উপস্থিত হলে তাকে 3 কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেতন কর্তনের বিধান আছে। এই হলো কোনো ব্যক্তি, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আমরা কিভাবে ডিপার্টমেন্টাল প্রসিডিং গ্রহণ করব, এটা সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং যদি ডিপার্টমেন্টাল প্রসিডিং গ্রহণ করার আগে এই বিষয়গুলো দেখেন, সেক্ষেত্রে আপনাদের কার্যধারায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।